আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিচার, প্রশাসন, পুলিশ, নির্বাচন, শিক্ষা ও চিকিৎসা সহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে পলাতক ফ্যাসিস্ট সরকার। এসব প্রতিষ্ঠানকে মেরামত করা না গেলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী সমমনা দলের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। পরে আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারেক রহমান বলেন, এমনভাবে মানুষকে সাহায্য করা উচিত পরবর্তী বছর যেন সেই মানুষটি আরেকজনকে সাহায্য করতে পারে। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরাইজি। রাজধানীর পল্টনে ফার্স্ট হোটেলে জাতীয়তাবাদী সমমনা দলের এই ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। তাই সবার আগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিল বিএনপি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে। এই যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। তারেক রহমান বলেন, গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড়িয়েছে, বিএনপি তা বাস্তবায়ন করতে চায়। জনগণের যেই ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। এদিকে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারেক রহমান বলেন, শুধু ঝড় বন্যার মতো বিপদে নয়, সারা বছরই অসহায় মানুষের পাশে থাকা উচিত। মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক কিছু করার আছে। যাকাতের বিষয়টি যে আমাদের ধর্মে শিখিয়েছে, এটি কেন? এটি হচ্ছে যে যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে, যাতে করে পরবর্তী বছর সেই নতুন করে স্বাবলম্বী হওয়া মানুষটি আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে, যাতে ওই মানুষটি আবার স্বাবলম্বী হতে পারে। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ভালো ও ব্যতিক্রমী কাজগুলোকে উৎসাহ দিলে বহু মানুষ এমন কল্যাণ কাজে যুক্ত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাজির ফরাইজি, আরটিভি, ঢাকা। সেনাবাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মনোবল ধরে রাখতে হবে সবাইকে। সেনানিবাসের সেনা মালঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য ইফতার মাহফিলে সেনাপ্রধান একথা বলেন। এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে এসব শিক্ষার্থীর অবদানের কথা স্মরণ করেন তিনি। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 জন শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তাদের প্রতি চিকিৎসা ও আর্থিক এই সহায়তা বহাল থাকবে বলেও জানান তিনি। ইফতারের পর শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়। এর আগে ইফতার মাহফিলে যোগ দেন 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত আহতদের সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। তাদের এখানে অনেকে খুব আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। তো আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
জুলাই আন্দোলনে সেনাবাহিনী জনগণের পক্ষ নেওয়ার কারণেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তাই প্রতিষ্ঠানটিকে সম্মান ও মর্যাদা দেখাতে আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সহনশীল আচরণ করতে হবে। জুলাই আন্দোলনে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদের ভাবমূর্তি যাতে ক্ষতি না হয় সে বিষয়ে সবার নজর রাখতে হবে। যুগ্ম মহাসচিব মন্তব্য করেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে সব সময় জনগণের পক্ষ হয়ে কাজ করতে দেখা গেছে। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা সবকিছুর মধ্যে আমাদেরকে এমন সহনশীলতা দেখাতে হবে যাতে সমাজের ভিত্তিতে রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দিল বিএনপি, এনসিপি, সিপিবি ও বাসদ। 166 স্প্রেডশিটের মধ্যে বেশিরভাগ একমত হলেও দ্বিমতের বিষয় নিয়ে আলোচনার কথা জানিয়েছে দলগুলো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারে সহযোগিতার মনোভাব রেখে সবাইকে যুক্ত রেখে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করতে চায় বিএনপি। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কাছে এবার নিজ নিজ দলের মতামত জমা দিল বিএনপি, এনসিপি ও সিপিবি। স্প্রেডশিটে আমাদের মতামত দিয়েছি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তাদের মতে দুর্নীতি দমন কমিশন সংস্কারের 20টির মধ্যে 11টিতে, জনপ্রশাসন সংস্কারে অর্ধেক, বিচার বিভাগ সংস্কারের প্রায় সবকটি ও নির্বাচন সংক্রান্ত 27 প্রস্তাবের বেশিরভাগই সংবিধান সংক্রান্ত। আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই, বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন। 71 ও 24কে আলাদা মর্যাদা রাখার পক্ষে বিএনপি। গণপরিষদ নির্বাচনের আগে সংসদ নির্বাচনও চায় তারা। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। 166টির মধ্যে 113টিতে একমত, 29টি আংশিক ও 22টিতে ভিন্নমত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আগে করার পক্ষে মত কমিউনিস্ট পার্টির। যে প্রস্তাবগুলো দিয়েছেন তার অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা একমত, অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। 38 রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো প্রস্তাবের উত্তরে এ পর্যন্ত জমা দিল 29টি দল। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচনের আগে গণভোটে সংবিধান সংস্কার চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠকে 10টিতে সুপারিশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম জানান, যেসব সুপারিশে তারা একমত হয়েছে তা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত না হয় সেক্ষেত্রে গণভোট আয়োজনের পরামর্শ দেয় দলটি। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়, আর রাজনীতির বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে শ্রমিক উইংয়ের গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তিনি বলেন, সেনানিবাসে মিটিং বিষয়ে দলীয়ভাবে তারা অবগত নন। দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এনসিপি। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে ভুল ত্রুটি মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানান নাসির উদ্দিন পাটোয়ারি।
তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন স্পষ্টত করেছেন, রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকব, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এটি প্রথম কোনো মামলা যার তদন্ত সম্পন্ন হলো বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ৫ আগস্ট ২০২৪ ছাত্র আন্দোলনে বিজয়ের দিন। এদিনও আশুলিয়ায় নিহত হন অন্তত ৩১ জন। চারদিকে স্বৈরাচারের দেশ ছাড়ার বিজয় উল্লাস। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মর্মান্তিক রোমহর্ষক এক ঘটনা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের লাশ পোড়ানোর একটি ভিডিও রীতিমতো জানিয়ে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় সে বছরের ১১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ২টি অভিযোগ করা হয়। এর মধ্যে ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করার জন্য যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই আমাদের তদন্ত সংস্থা এই তদন্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। আর সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফর্মাল চার্জ দাখিল হবে। তিনি জানান আরও ৩ থেকে ৪টি মামলার তদন্ত শেষের পথে, এরপরই শুরু হবে বিচার কাজ। আমরা আশা করছি ঈদের পরপরই আরও ৩-৪টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব, অর্থাৎ চিফ প্রসিকিউটর অফিস হাতে পেয়ে যাবে। আমাদের কাছে যখন এসে পৌঁছাবে আমরা সেটা পর্যালোচনা করে তখন অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব, অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করব। ফর্মাল চার্জ দাখিল হওয়ার মাধ্যমেই কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে এই মামলায় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শাকিলা করিম, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বেইজিং সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সফরটি দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এদিন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত সহ সারা বিশ্বের দৃষ্টি রয়েছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, এটি বাংলাদেশ ও চীনের মধ্যকার সফর। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে চীন যাচ্ছেন। প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে, কেননা এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি। এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সফর। আমরা চাই সফরটি যেন বাংলাদেশ চীন সম্পর্কের জন্য ভালো কিছু হয়। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে যে হাসিনা বিরোধী জনরোষ তৈরি হয়েছিল তা সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গেল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে একথা জানান তিনি। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। তিনি জানান, বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের সময় হাসিনাকে পরামর্শ দেওয়া ছাড়া ভারতের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ব্যতিক্রমধর্মী ফুডির আয়োজনে ইফতার ও সাহারি ফেস্ট ২০২৫ চলবে ২১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত রয়েছে ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল। একই ভেন্যুতে পছন্দের সকল ধরনের খাবার সামগ্রী পেতে সহায়তা করবে এ ব্যতিক্রমধর্মী মেলা।
আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে আগামী ২৬ মার্চ থেকে মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শিলংয়ে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে অফিসিয়াল ডে হলেও মূল মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ কমিশনারকে জানিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি বলে জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। এরপর মূল মাঠের বদলে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডে অনুশীলনের অনুমতি পায় জামালরা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এমন সব অসহযোগিতায় ক্ষুব্ধ জাতীয় দলের ম্যানেজার। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। আজকে ম্যাচ কমিশনের সাথে কথা হয়েছে আমার সকালবেলায়, যখন আমরা বললাম যে আজকে যেহেতু অফিসিয়ালি ডে, যদি ইন্ডিয়া যেহেতু সকালে প্র্যাকটিস করতেছে আমাদেরকে দেওয়া হোক, আমরাও প্র্যাকটিস করতে চাই। তো সেটা আমি আমাদের যখন দেখলাম যে আমাদেরকে প্র্যাকটিসের সেই সুযোগটা করে দিচ্ছে না, তখন আমি আমার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। উনি তখন এই ব্যাপারে একটু আমাদের সাথে কথা বলার পরে প্রেসিডেন্ট এএফের লোকজনের সাথে কথা বলেছে। কথা বলার পরে একটা কনফার্ম হলো যে এই মাঠটার ব্যাপারে। এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে, আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।